প্রায় 170টার বেশি কেন্দ্রীয় টিম পশ্চিমবঙ্গে এসছে। কেন এরকম কোনো দুর্নীতিগ্রস্ত মানুষকে, কোনো আমলাকে বা কাউকে যারা টাকা মেরেছে, যদি এরকম কিছু হয়ে থাকে সেটা কেন ধরা গেল না? বিজেপি তো বলে নাকি 20শে জুন, হ্যাঁ, সেটা নাকি বাংলা দিবস। কি করে বাংলা দিবস হয়? কি হয়েছিল 20শে জুন? তার একটু ইতিহাসটাকে বলবে শুভেন্দু অধিকারী, একটু বলবে হোয়াট ইজ দ্য ইতিহাস? কেন্দ্র সরকার থেকে যেটা সংবিধান হত্যা দিবস। আচ্ছা আপনি বলুন, সংবিধান যদি হত্যা হয়ে গিয়ে থাকে তাহলে বর্তমানে সংবিধান চলছে কি করে? ভুয়ো যেগুলো সেগুলোকে বাতিল করুন। যারা সেই ভুয়ো জব কার্ডের মাধ্যমে যারা 100 দিনের কাজের টাকা ধরুন আত্মসাৎ করেছে তাদেরকে চিহ্নিত করুন, তাদের এগেনস্টে আইনানুগ ব্যবস্থা নিন। বিজেপি যেহেতু 21 সালে ক্ষমতায় আসতে পারেনি, তাই জন্যই তারা এই জিনিসটা করেছিল, মানুষের টাকা তারা মেরেছিল। চিটিংবাজ সরকার, সেই চিটিংবাজ সরকারকে আজকে বাধ্য করেছে আমাদের বিচার ব্যবস্থা যে তারা যেন মানুষের টাকা মানুষকে ফিরিয়ে দেয়। ম্যান টু ম্যান এই সিকিউরিটির লেভেলটা ভ্যারি করে। এটা মুখ্যমন্ত্রীর যা সিকিউরিটি আর একজন এমএলএর তাই সিকিউরিটি হবে না, এটা হয় না, এটা হবে না। তাহলে আমাদের দেশের আইনকে সেই জায়গায় পাল্টাতে হবে। তো এই ধরনের বোকা বোকা কথাগুলো বলে কোনো লাভ নেই। মুখ্যমন্ত্রীও নিশ্চয়ই একজন এমএলএ, কিন্তু তিনি পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রী। সংবিধানকে কেউ যদি হত্যা করার চেষ্টা করে সেটা আমাদের এই বিজেপি। তাহলে আমাদের প্রত্যেক দিন, এই যতদিন এই বিজেপি সরকার চলবে ততদিন প্রত্যেক দিন আমাদেরকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করতে হবে। 100 দিনের কাজ। এর আগে আমরা দেখেছিলাম যে রাজ্যের আপনাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি তিনিও কিন্তু এই একই দাবিতে ধর্নায় বসেছিলেন। অবশেষে কলকাতা হাইকোর্টের তরফ থেকে, আদালতের তরফ থেকে যে রায় দেওয়া হয়েছে, মূলত বলা হয়েছে যে আগস্ট মাসের 1 তারিখ থেকে 100 দিনের কাজ শুরু করে দিতে হবে। এবং তার পাশাপাশি এটাও বলেছেন যে দুর্নীতি রোধে যে কোনো ধরনের শর্ত কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে আরোপ করা যেতে পারে। এই সিদ্ধান্তকে কি বলছেন, কতটা আপনারা এই সিদ্ধান্তে খুশি আছেন? আমরা তো নিশ্চয়ই ভীষণই খুশি, কারণ এই লড়াইটা আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা এই লড়াইটা লড়েছিলেন। কারণ কোথাও কিছু যদি বিচ্যুতি থেকে থাকে তার উপর বেস করে আপনি কাউকে দিয়ে একটা 100 দিনের কাজ করিয়ে নিচ্ছেন। এরা অত্যন্ত প্রান্তিক মানুষ যারা মাটি কাটে বা এই ধরনের কাজগুলো করে। তো তাদেরকে যেরকমভাবে তাদেরকে কাজ করিয়ে তাদের টাকা দেওয়া হয়নি এবং সেই টাকা পরবর্তীকালে রাজ্য সরকার মিটিয়েছে। আমার তো মনে হয় আমি এই রায়ে নিশ্চয়ই খুশি যে আবার এই প্রকল্প আবার চালু করতে বলা হয়েছে পশ্চিমবঙ্গে। কিন্তু একই সাথে যে টাকা কেন্দ্র সরকার মেটায়নি সেই টাকা মিটিয়ে দেওয়ার রায়টাও আমার মনে হয় কোর্টের দেওয়া উচিত ছিল। যেই টাকাটা রাজ্য সরকার দিয়ে দিয়েছে অলরেডি, সেই টাকাটা কেন্দ্রের উচিত, এবং এটা মানুষের হকের টাকা, সেটা কেন্দ্র সরকারকে দিতে হবে রাজ্য সরকারকে। এটা 1 নম্বর। এইটা অবশ্যই আমাদের একটা বড় জয়, তৃণমূল কংগ্রেসের জয়। কারণ 2023 সালে আপনাদের নিশ্চয়ই মনে থাকবে কীরকমভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে এই আন্দোলনকে নিয়ে গেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার অলিন্দে তিনি ধর্নায় বসেছিলেন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা আমাদের একটা জয়। এবং বারবার কেন্দ্র সরকার যেরকমভাবে এই টাকা দিতে তারা অগ্রাহ্য করেছে, এবং এর আগেও আপনাদের মনে থাকবে যে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি অন রুরাল অ্যাফেয়ার্স তারাও কিন্তু বলেছিল যে এই টাকা যেন মিটিয়ে দেওয়া হয়। তো এতদিনে জিনিসটা কোর্টের তারা এটাতে তারা মনে করেছে যে টাকাটা ফিরিয়ে দেওয়া উচিত, এটা মানুষের টাকা, মানুষকে দেওয়া উচিত, প্রান্তিক মানুষ। এবং তারা বলেছে যে একটা দুর্নীতির অভিযোগ কোথাও থাকতেই পারে। আমাদেরও দীর্ঘদিন ধরে এটাই বক্তব্য ছিল, কোথাও যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে কেন্দ্র সরকারের উচিত যে কারা সেই দুর্নীতিটা করেছে সেটাকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। প্রায় 170টার বেশি কেন্দ্রীয় টিম পশ্চিমবঙ্গে এসছে। কেন এরকম কোনো দুর্নীতিগ্রস্ত মানুষকে, কোনো আমলাকে বা কাউকে যারা টাকা মেরেছে, যদি এরকম কিছু হয়ে থাকে সেটা কেন ধরা গেল না? কিসের বিষয়টা ছিল যে নাকি প্রচুর কার্ড, ওই যেটা হচ্ছে কাজের যে কার্ডটা দেওয়া হয় তাদের, জব কার্ড নাকি প্রচুর ভুয়ো বেরিয়েছে। এর চেয়ে অনেক বেশি ভুয়ো জব কার্ড বেরিয়েছে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, এই সমস্ত রাজ্যে, বিহার। সেখানে কেন 100 দিনের কাজ বন্ধ করে দেওয়া হয়নি? তো এই পুরো বিষয়টাই একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল। বিজেপি যেহেতু 21 সালে ক্ষমতায় আসতে পারেনি, তাই জন্যই তারা এই জিনিসটা করেছিল, মানুষের টাকা তারা মেরেছিল। চিটিংবাজ সরকার, সেই চিটিংবাজ সরকারকে আজকে বাধ্য করেছে আমাদের বিচার ব্যবস্থা যে তারা যেন মানুষের টাকা মানুষকে ফিরিয়ে দেয়। তার পাশাপাশি আদালতের তরফ থেকে যেমনটা আমি আগেই বললাম যে এটাও বলা হয়েছে যে অপরাধ রোধে বা দুর্নীতি রোধে যে কোনো ধরনের কিন্তু ব্যবস্থা নিতে পারে কেন্দ্র সরকারের তরফ থেকে। এটা আবার বলার কি আছে, এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার। দুর্নীতি রোধে তো কেন্দ্র সরকার, এটা যদি কেন্দ্রীয় প্রজেক্ট হয় তো কেন্দ্র সরকার তো ব্যবস্থা নিতেই পারে। এটা তো তাদের এমনিই তাদের অধিকারের মধ্যে পড়ে। তারা ব্যবস্থা নেয়নি কেন? যখন একটা তাদের ক্লেম যে তারা নাকি বলছে দুর্নীতি হয়েছে,
কিসের দুর্নীতি? দুর্নীতিটা ঠিক কোন জায়গাতে? কিছু ভুয়ো জব কার্ড বেরিয়েছে, কত পার্সেন্ট সেটা? অন্যান্য রাজ্যে কত পার্সেন্ট ভুয়ো জব কার্ড বেরিয়েছে? তো ভুয়ো যেগুলো সেগুলোকে বাতিল করুন। যারা সেই ভুয়ো জব কার্ডের মাধ্যমে যারা 100 দিনের কাজের টাকা ধরুন আত্মসাৎ করেছে তাদেরকে চিহ্নিত করুন, তাদের এগেনস্টে আইনানুগ ব্যবস্থা নিন। তো যারা খাটলো তাদের টাকা আপনারা বন্ধ করেন কি করে? তাদের পেটে লাথি মারেন কি করে? তো এইটা তো মেনে নেওয়া যায় না। আর এই যে ব্যবস্থা নিতে পারে এটা তো নেওয়াই উচিত, এটা তো তাদের কর্তব্য। তো তার মানে তো কোর্ট এটা অ্যাকচুয়ালি তাদের গালেই আরেকটা সপাটে চড় মেরেছে। কোর্ট এটাই বলতে চেয়েছে যে দিস ইজ ইয়োর ডেরিলেকশন অফ ডিউটি। এটা আপনাদের কর্তব্য ছিল যে কোথাও কোনো গাফিলতি হলে সেটা ব্যবস্থা নেওয়া, সেটা নিতে পারেননি। উল্টে যারা ন্যায্য টাকাটা যারা দাবিদার সেই মানুষকে আপনারা টাকা দেননি, খাটিয়ে নিয়ে টাকা দেননি, চিটিংবাজি করেছেন। তো এই চিটিংবাজ বিজেপির গালে আমাদের হাইকোর্ট সপাটে দুটো চড় মেরেছে। আচ্ছা, আজকে যেহেতু বিধানসভার কথা উঠলো, আজকে বিধানসভায় দেখা যায় যে বিধায়কদের গাড়ি চেকিং করা হয় একদম ঢোকার প্রাক মুহূর্তে, এবং এর আগেও কিন্তু ঠিক এই একই বিষয়কে নিয়ে বিজেপি ক্ষোভ উগরে দিয়েছিলেন, ঠিক আজকেও ক্ষোভ উগরে দেন অগ্নিমিত্রা পাল। এবং তিনি যে প্রশ্নটি করেছেন যে মুখ্যমন্ত্রীর গাড়িও কি চেক করা হয়? মুখ্যমন্ত্রী তো আইনের ঊর্ধ্বে নয়, তার গাড়ি, আমার গাড়ি যদি চেক করা হয় তাহলে মুখ্যমন্ত্রীর গাড়ি কেন চেক হবে না? দেখুন, বিধানসভা একটা হাই সিকিউরিটি জোন, এবং অবশ্যই এই সিকিউরিটির যে ব্যাপারটা এটা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ একটা বিষয়। সেখানে ম্যান টু ম্যান এই সিকিউরিটির লেভেলটা ভ্যারি করে। এটা মুখ্যমন্ত্রীর যা সিকিউরিটি আর একজন এমএলএর তাই সিকিউরিটি হবে না, এটা হয় না, এটা হবে না। তাহলে আমাদের দেশের আইনকে সেই জায়গায় পাল্টাতে হবে। তো এই ধরনের বোকা বোকা কথাগুলো বলে কোনো লাভ নেই। মুখ্যমন্ত্রীও নিশ্চয়ই একজন এমএলএ, কিন্তু তিনি পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রী। হ্যাঁ, তো আজকে নিশ্চয়ই অগ্নিমিত্রা পাল বলতে পারেন না যে নরেন্দ্র মোদীকেও যা সিকিউরিটি দেওয়া হয় তাকেও তাই সিকিউরিটি দিতে হবে। এগুলো বোকা বোকা কথা। অগ্নিমিত্রা পাল এই কথাগুলো বলেছেন বলেই কিছুদিন আগে মুখ্যমন্ত্রী খুব রাইটলি বলেছেন, ওনার মুখ থেকে ফ্যাশনের কথা মানায়, ওনার মুখ থেকে রাজনীতির কথা মানায় না। আচ্ছা, একদিকে যেমন অগ্নিমিত্রা পাল তিনি আজকে ক্ষোভ উগড়ে দিয়েছেন, অন্যদিকে আজকে মূলত শঙ্কর ঘোষ যিনি বিজেপি বিধায়ক তিনি বলছেন যে যারা মূলত এমএলএ তহবিলের যে টাকা, সেই টাকার আদায়ের ক্ষেত্রে রাজ্য সরকার কোনোরকম কোনো সহযোগিতা করছে না, এবং সেই কারণ দেখিয়ে আজকে ধর্নায় বসেছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। এসব বোকা বোকা কথার কোনো মানে হয় না। এর আগেও যদি এরকম কিছু হয় রাজ্য সরকার কি করবে? এমএলএ ল্যাডের যে টাকা দেওয়া হয় সেই টাকাটা নিয়ে তার যদি কোনো বক্তব্য থাকে, সেখানে যদি তিনি কিছু স্পেসিফিক কিছু কাজ করতে চান, সেই জিনিসটা তিনি স্পিকারকে জানান, সেটা তাকে সংশ্লিষ্ট ডিএমের মাধ্যমেই করতে হবে। এটাই আইন। তারা যদি আইনটাকে অস্বীকার করেন কেউ, তাহলে তো হবে না। দেখুন, রাজ্য সরকার কি সাহায্য করবে? রাজ্য সরকার এক্ষেত্রে ডিএমের অফিস থেকে এটা সিদ্ধান্ত হয়। এমএলএ ডিএমকে চিঠি লিখে দেয় যে আমার টাকাটা আমি এই খাতে খরচা করতে চাইছি। এবার সেখানে যদি অলরেডি সেটা যদি কোনো কারণে সম্ভব না হয়, সেই পারমিশনটা তো ডিএমের থেকেই নিতে হবে যে আদৌ সেখানে, ধরুন আমি বলতে চাইছি যে এই মেট্রো স্টেশনে একটা পার্ক বানাবো, সেটা তো সম্ভব নাও হতে পারে। তো এই ধরনের জিনিসগুলো হয়ে থাকে, এগুলো কিছু প্র্যাকটিক্যালিটির ওপর ডিপেন্ড করে, এবং সেই জায়গায় তার যদি সিরিয়াস কোনো মন্তব্য থাকে তাহলে ধর্নায় না বসে তিনি স্পিকারের সাথে কথা বলুন। আচ্ছা দাদা, ইতিমধ্যে আমরা দেখলাম গতকাল মুখ্যমন্ত্রী নবান্নে বিভিন্ন বক্তব্য রেখেছেন, তার মধ্যে একটি বক্তব্য যেখানে নজর কেড়েছে প্রত্যেকেই, সেখানে হলো সংবিধান হত্যা দিবস নিয়ে রাজ্যকে চিঠি দেওয়া হয়েছিল, এবং সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী সরাসরি জানিয়ে দিয়েছেন যে তিনি সংবিধান হত্যা দিবস মূলত পশ্চিমবঙ্গে পালন করা যাবে না। অন্যদিকে তিনি এটা বলেছেন যে বাংলা দিবস পালন করা হবে পশ্চিমবঙ্গে। এই বিষয়টা নিয়ে কি বলবেন? হ্যাঁ, বিজেপি তো বলে নাকি 20শে জুন, হ্যাঁ সেটা নাকি বাংলা দিবস। কি করে বাংলা দিবস হয়? কি হয়েছিল 20শে জুন? তার একটু ইতিহাসটাকে বলবে? শুভেন্দু অধিকারী একটু বলবে হোয়াট ইজ দ্য ইতিহাস? এই ধরনের বোকা বোকা কথাগুলো তারা বলেন। যেই দিনটা বঙ্গভঙ্গ হয়েছিল সেই দিনটা আমরা কি করে বাংলা দিবস হিসেবে পালন করতে পারি? আমাদের বাংলা দিবস আমাদের অ্যাসেম্বলিতে পাস করা যেই দিনটা সেটা হচ্ছে পয়লা বৈশাখ। আমরা বাংলা দিবস ইতিমধ্যেই পালন করেছি। তারা 20শে জুন তারা যা খুশি কর্মসূচি নিতে পারেন, তাতে বাংলার মানুষের কিচ্ছু যায় আসে না। এটা বিজেপির কর্মসূচি হতে পারে। আর কেন্দ্র সরকার থেকে যেটা সংবিধান হত্যা দিবস, আচ্ছা আপনি বলুন, সংবিধান যদি হত্যা হয়ে গিয়ে থাকে তাহলে বর্তমানে সংবিধান চলছে কি করে? বিজেপি এই বোকা বোকা কথাগুলো আর মানুষকে আর কতদিন খাওয়াবে? দেখুন, এমার্জেন্সিকে আমরা কেউ সমর্থন করি না। এমার্জেন্সি যেটা মাননীয় প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরাজি যেটা লাগিয়েছিলেন সেটাকে ভারতবর্ষের মানুষ সমর্থন করেনি বলেই তিনি ইলেকশনে হেরে গেছিলেন, আবার পরবর্তীকালে তিনি জিতেছিলেন। এমার্জেন্সিকে আমরা সমর্থন করি না। পরবর্তীকালে ইন্দিরাজি স্বয়ং তিনি ক্ষমাপ্রার্থী হয়েছিলেন এমার্জেন্সির বিষয়ে। তো সংবিধান হত্যা কী করে হয়েছিল আপনি আমাকে বলুন? এমার্জেন্সি যে ক্লজটা সেটা তো আমাদের সংবিধানের মধ্যেই রয়েছে।
এবং সেটাকে তিনি সেই সময় বলবৎ করেছিলেন, পরে আবার সেটাকে তুলে নিয়েছেন, তারপরে আবার ইলেকশন ডেকেছিলেন, উনি হেরে গেছিলেন। তো এই যে বক্তব্যটা, এই যে সংবিধান হত্যা দিবস, তো সংবিধান যদি হত্যা হয়ে গিয়ে থাকে তাহলে আজকের দিনে তারা কি দেখে তারা চালাচ্ছেন সরকার? তারা কি মনুস্মৃতি দিয়ে সরকার চালাচ্ছেন? সেরকমই তো মনে হয়। আর মানে সংবিধানকে কেউ যদি হত্যা করার চেষ্টা করে, সেটা আমাদের এই বিজেপি। তাহলে আমাদের প্রত্যেক দিন, এই যতদিন এই বিজেপি সরকার চলবে ততদিন প্রত্যেক দিন আমাদেরকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করতে হবে, কারণ এভরি ডে সংবিধানকে লুণ্ঠন করা হচ্ছে। তো সেই জিনিসটা আমরা মেনে নিতে পারবো না, এবং সংবিধানকে রক্ষা করার জন্য যে লড়াই, সেই লড়াই তৃণমূল কংগ্রেস লড়ছে, মমতা ব্যানার্জি লড়ছে, আমরা প্রত্যেকে লড়ছি। দাদা, একটা শেষ প্রশ্ন করব। আজকে উপনির্বাচন রয়েছে কালীগঞ্জে, এবং সেখানে ক্ষেত্রে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি প্রথমে যেমন একদিকে মানুষের ভিড় ছিল না, পরবর্তীতে আস্তে আস্তে যেহেতু পরিবেশটাও রয়েছে, আমরা ইতিমধ্যে জানি যে বর্ষা এসে গেছে, সেখানে দাঁড়িয়ে অন্যদিকে পোলিংয়ের ইতিমধ্যে বিজেপি যিনি দাঁড়িয়েছেন সেই প্রার্থীর সঙ্গেও দেখা যায় বিভিন্ন জায়গায় বাকবতণ্ডা হয়। অর্থাৎ এই ভোট নিয়ে আপনারা কতটা আশা প্রাপ্তি আছেন এই মুহূর্তে, আমি তো সেটাই জানতে চাইবো। দেখুন, ইলেকশনটা আমাদের এটা জেতা সিট। আমাদের মাননীয় বিধায়ক তিনি মারা গেছেন, তার সুকন্যা তিনি দাঁড়িয়েছেন ইলেকশনে। তিনি অত্যন্ত শিক্ষিতা একজন প্রার্থী, একজন ভালো প্রার্থী, অত্যন্ত ভালো মানুষ। তিনি একটা কর্পোরেট সেক্টর থেকে, একটা আইটি ব্যাকগ্রাউন্ড থেকে তিনি এসছেন। কালীগঞ্জের মানুষ দুহাত ভরে আলিফা আহমেদ এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করবেন। আজকে সেটাই হচ্ছে। প্রথম দিকে আপনি যেটা বললেন যে বৃষ্টির জন্য একটুখানি পোলিং একটু স্লো ছিল, কিন্তু আপনারা এটাও জানবেন যে বৃষ্টি তৃণমূল কংগ্রেসের জন্য খুব শুভ। আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের যে কোনো কাজে কিন্তু বৃষ্টির একটা থাকে, তো সেই জায়গাতে দাঁড়িয়ে বৃষ্টি হয়েছে, মানুষ ভোট দেবে, এবং আমরা আশাবাদী প্রায় 40 থেকে 50 হাজারের উপরে মার্জিনে তৃণমূল কংগ্রেস এই সিটটি জিততে চলেছে। এবং বিজেপির কি অবস্থা হতে চলেছে সেটা তো বিজেপি প্রার্থী তার আজকে যেভাবে তিনি মধ্যমা মানে উঁচিয়ে তিনি যেরকমভাবে দেখিয়েছেন যে তিনি ভোট দিয়েছেন, সেইটা আমি এত আর দেখাতে পারবো না। এই দেখুন, তো এই হচ্ছে আমাদের মানে বিজেপি প্রার্থীর অবস্থা, বিজেপির অবস্থা। তো আমার মনে হয় না যে বিজেপি কিছুই করতে পারবে। বিজেপি নিজেও বিশ্বাস করে না যে সেখানে তারা ভালো কিছু পারফর্ম করতে পারবে। তো সেই জায়গায় এই উপনির্বাচনে আরও আমরা জিততে চলেছি। এবং বিজেপির যেটা কনসার্ন হওয়া উচিত, তাদের যারা সিটিং এমএলএ, তাদের মধ্যে কতজন এখন আগামী দিনে তৃণমূল কংগ্রেসে জয়েন করে, সেটা নিয়ে বিজেপির বেশি ভাবিত হওয়া উচিত। কালীগঞ্জের মানুষ আলিফা আহমেদকে জিতিয়ে দিয়েছেন। আলিফা আহমেদ এই 8 মাসের জন্য তিনি কাজ করবেন, এবং মানুষের আশীর্বাদ নিয়ে তিনি মানুষের কাজে নিয়োজিত থাকবেন। তার জন্য তাকে আমার অগ্রিম শুভেচ্ছা রইল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।